ব্যাপার, কেউ নাই কেন? না না, বলে দেব আজকে। হ্যাঁ জি, ধন্যবাদ সবাইকে আবার পুনরায় জয়েন করার জন্য। এখনই শুরু করছি, দেখি কেউ বাকি পড়লো কিনা। আরেকজন জয়েন করবেন। 1 2 3 4 5। তাহলে আমরা দেখছিলাম স্প্রিঞ্জার দেখছিলাম। স্প্রিঞ্জার থেকে যেটা বলছিলাম যে চ্যাপ্টার, চ্যাপ্টার মানে বুক চ্যাপ্টার। চ্যাপ্টার হচ্ছে বুক চ্যাপ্টার, কনফারেন্স পেপার হচ্ছে কনফারেন্স পেপার। যেটা কনফারেন্স পেপার এবং রিসার্চ আর্টিকেলের মধ্যে একটু পার্থক্য থাকে। কনফারেন্স পেপারের মধ্যে খুব বড় সড়ো হয় না, সেটা 2500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে কনফারেন্স পেপার হতে পারে। যদি আমরা কনফারেন্স পেপার গুলো পড়ি দেখবো যে সেটা আর্টিকেলের মতো তো লম্বা চওড়া হয় না। আর্টিকেলের দৈর্ঘ্য হচ্ছে সাধারণত মাহমুদ সাহেব, আপনি কত হাজার ওয়ার্ডের আর্টিকেল সাধারণত আপনি পড়েছেন? 5000 6000 বা কিরকম ওয়ার্ডের আপনি আর্টিকেল পড়েছেন বলবেন কি? এরকম স্যার 6-7 হাজার, এরকম 6-7 বড় না হাজার। আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তিন কোন আড়াই জার্নালে, পৃষ্ঠা। রাইট, কোন জার্নালে আমরা কত হাজার ওয়ার্ড ছাপবো, হ্যাঁ, কোন জার্নালে কত হাজার ওয়ার্ডের আর্টিকেল আমরা সেন্ড করব, সেটা সেন্ড করার আগে আমাদেরকে ওই জার্নালের ইনস্ট্রাকশন ফর অথর্স সেকশনটা পড়ে নিতে হবে। প্রত্যেকটা জার্নালে একটি সেকশন থাকে ইনস্ট্রাকশনস ফর অথর, অথরদের উদ্দেশ্যে কিছু কথা বলা থাকে। সেখানে বলা থাকে কোন স্টাইলে আমরা লিখব, কত হাজার ওয়ার্ডে থাকবে। এই স্টাইলটা, এই ইনস্ট্রাকশনটা আমরা আগে জেনে নিয়ে তারপরে আর্টিকেলের জন্য, জার্নালের জন্য লেখা শুরু করব। আমি আবার বলতেছি, আমরা প্রত্যেকেই লেখা শুরু করার আগে জার্নাল সিলেক্ট করে তারপরে লেখা শুরু করব। বিষয়টা যেন এরকম, আগে মার্কেট সিলেক্ট করে তারপরে আপনি প্রোডাক্ট তৈরি করা শুরু করবেন। যেমন আমরা যদি 1000 পিস কম্বল তৈরি করে ফেলি, করার পরে সেটা যদি আমি সৌদি আরবে সেন্ড করতে চাই, হয়তো পারবো না। কারণ সৌদি আরবের কম্বল আর ধরেন সাইবেরিয়ার কম্বল একরকম না, পার্থক্য থাকবে নিশ্চয়ই। তো কোথায় সেল করব, অন্য কথায় আমরা এই আর্টিকেলটি কোথায় ছাপবো, ছাপানোর আগে আমাদেরকে জার্নাল সিলেক্ট করতে হবে। সেই জার্নালটা পড়ে তারপরে আমাদেরকে লেখা স্টার্ট করতে হবে। এই জন্য যে আপনি এমন একটি বিষয় লেখা লিখে ফেললেন যে বিষয় লেখা ওই জার্নাল ছাপবে না, কারণ তারা এটা ছাপে না অথবা তারা চেপে ফেলছে। আপনি লেখা সেন্ড করলে তারা হয়তোবা, লেখা সাবমিট করলে তারা হয়তোবা আরো 2 বছর পরে ছাপবে, কারণ যেটা আপনি পাঠিয়েছেন সেটা গত বছর ছাপিয়েছে। এই জন্য তারা একটু দেরিতে ছাপবে, এমন হতে পারে। সুতরাং আপনি কত দ্রুত লেখা ছাপতে চান সেটা নির্ভর করতেছে যে আপনি কত কৌশলী লেখা মানে জার্নাল সিলেকশনের ক্ষেত্রে। জার্নাল সিলেকশনের ক্ষেত্রে যদি কৌশলী হন তাহলে আপনি লেখাটা দ্রুত মানে সাবমিট করার সাথে সাথে তারা ছাপবে। এর জন্য চাইলে আপনি এডিটরের সাথে নেগোশিয়েট করে নিতে পারেন আগে থেকে, যে ডিয়ার এডিটর আমি এই বিষয়ে লিখছি। তখন এডিটর আপনাকে সাজেস্ট করবে যে আপনি এটা পড়েন, সেটা করেন, এটা লেখেন, সেটা লেখেন, এটা আপনাকে সাজেস্ট করতে পারে। তো যাই হোক, এখানে বলছিলাম চ্যাপ্টার, রিসার্চ পেপার, আর্টিকেল, রেফারেন্স, ওয়ার্ক এন্ট্রি, বুক। তাহলে আমি গুগলে সার্চ না করে স্প্রিঞ্জারে সার্চ করলাম, এবং এর করার ফলে আমরা একটা বেনিফিট পেয়ে গেলাম যে চ্যাপ্টার, কনফারেন্স পেপার, আর্টিকেল এগুলো কিন্তু সে ক্যাটাগরাইজ ক্লাসিফাই করে দিয়েছে আমার সামনে। আমি শুধু এখন আর্টিকেলে ক্লিক করলাম এবং শুধু আর্টিকেলগুলোই আমি পাবো, এখন আর মিক্সচার থাকতেছে না। অর্থাৎ মিক্সড ফ্রুট জুসের মধ্যে যেমন সব মিক্স করা থাকে, স্প্রিঞ্জারে যখন আমরা সার্চ করবো তখন সব মিক্স করা থাকে। এরপরে আমি কমান্ড করলাম যে শুধুমাত্র আর্টিকেলগুলো সেপারেট হয়ে যাও, তখন শুধু আর্টিকেলগুলো সেপারেট হয়ে আমাকে ফিল্টারিং করে আলাদা পরিবেশন করছে। এই সুযোগটা
ডাটাবেজের মধ্যে পাবো, গুগলে পাওয়া যাবে না। এরপরে দেখেন ডিসিপ্লিন ওয়াইজ আবার এগুলো ভাগ করা আছে। এখন আপনি কোন ডিসিপ্লিনের, যদি মেডিসিন পাবলিক হেলথে হন তাহলে এখানে, এডুকেশনে হলে এখানে, তাহলে এডুকেশনেও কিন্তু ইনফরমেশন অন কোভিড-19 আছে। হ্যাঁ, তাহলে এডুকেশনে ক্লিক করলাম, টিচিং ইন দ্য এজ অফ কোভিড-19 একটা আর্টিকেল পেয়ে গেলাম। কোভিড-19 এর সুযোগ মানে এই যে টিচিং, কিভাবে টিচিং হবে। আচ্ছা, এটা আমার পড়তে ইচ্ছা করতেছে, আমি রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করে রাখলাম। আচ্ছা, যাই হোক, এটা পরে পড়বো। আচ্ছা, অনেক আর্টিকেল আছে এখানে। তারপরে আমি আরেকটি উইন্ডোতে যাচ্ছি, আরেকটি ট্যাবে যাচ্ছি। সেই ট্যাবে গিয়ে আমরা দেখছিলাম যে ক্যামব্রিজ কোরে ক্লিক করি, সেখানে অনেক আর্টিকেল আছে। ক্যামব্রিজ কোর অনেক হিউজ রিসোর্স। এই গ্লাসে কিন্তু পানি আছে, ফুল গ্লাস প্লাস পানি, খেয়াল করি। ওকে, এবার আমি আশফাক ভাইকে বলবো আপনি কিছু কয়েকটি কিওয়ার্ড বলুন যেটা দিয়ে আমি ক্যামব্রিজ করে সার্চ করব। ক্যামব্রিজ কোর, তাদের অনেক জার্নাল আছে এবং একটা ইউনিভার্সিটির এত জার্নাল থাকতে পারে, সেটা আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, চিন্তা করি এত জার্নাল একটা ইউনিভার্সিটি ছাপে। বাংলাদেশের আমরা অনেক ইউনিভার্সিটি আছে যাদের একটা মাত্র জার্নাল, তাও 2-3 বছর পরে একটা করে ছাপে। অনেক জার্নাল আছে, অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের কোনো জার্নাল নেই, অথচ এখানে একটা ইউনিভার্সিটি কত জার্নাল ছাপে। আশফাক ভাই একটু বলেন, আপনার মাইক্রোফোন অফ করা। ফোর্সড মাইগ্রেশন যদি সার্চ করতেন। ফোর্সড মাইগ্রেশন। এবার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমরা কোনো একটা শব্দ দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে যদি কোনো রেজাল্ট না পাই, তাহলে কখনো যেন আপনারা এটা না ভাবেন যে এটার উপর কেউ লেখে নাই। যেমন আমি যদি কাউরান বাজারে গিয়ে যদি আমি ধরেন একটা তরকারি খুঁজতে গেলাম, পেলাম না, পরেও যদি এসে বলি যে কারণ বাজারে এই তরকারিটা নাই, তাহলে আপনি বলবেন যে এতে পাগল, কারণ বাজারে তরকারি নাই এমন তো হতে পারে না, তুমি ভুল নাম বলেছো বিধায় পাও নাই। হয়তো আমি এমন একটা নাম বলেছি যে নামে ওরা কেউ চিনে না, এই জন্য আমাকে তরকারি দিতে পারে নাই, ভেজিটেবল দিতে পারে নাই। বা আমি যদি চট্টগ্রামের খাতুনগঞ্জে গিয়ে একটা প্রোডাক্ট ধরেন চাইলাম আর কি, খাতুনগঞ্জ বাজার বিশাল বাজার, সেখানে গিয়ে যদি আমি বলি একটা তরকারি দেন বা একটা আইটেমের কথা বললাম, চাইলাম, দিল না, তো তখন কি 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 হবে? তখন আপনারা বলবেন যে আমি চাইতে ভুল করছি। অনুরূপ ভাবে রিসার্চ ডাটাবেজ এত সমৃদ্ধ এবং বর্তমান জগতে, বর্তমান সময়ে এমন সব বিষয়ে রিসার্চ হয়েছে, যদি সার্চ রেজাল্ট কোনো, যদি সার্চের পরে কোনো রেজাল্ট রিটার্নে না পাই আমরা, অর্থাৎ কোনো যদি রেজাল্ট না পাই, তাহলে বুঝতে হবে আমার সার্চের সমস্যা, আমার শব্দ নির্বাচনের সমস্যা। আমি হয়তো একাডেমিক টার্ম ব্যবহার করতে পারি নাই, এমন একটা টার্ম ব্যবহার করে সার্চ করতেছি যে টার্ম একাডেমিক টার্ম না, একাডেমিক টার্ম না। তো এই জন্য কোনো কোনো নবীন গবেষকের এরকম ভাবনার উদয় হয় যে এই বিষয়ে ইতিপূর্বে কেউ গবেষণা করে নাই, এরকম ক্লেম তারা কখনো কখনো লেখার মধ্যে বলে ফেলে। জবাবটা হচ্ছে যে 2021 সাল, এখন এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কেউ গবেষণা করে নাই। কি হতে পারে যে হয়তোবা 2-3টি বিষয়ের মধ্যে কেউ রিলেশনশিপ দেখে নাই, এমনটা হতে পারে। যেমন ধরেন পানি নিয়ে গবেষণা হয়েছে, মাটি নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু হয়তোবা এমন গবেষণা হয় নাই যে পানিকে কাঁচা মাটির পাত্রে রেখে দিলে কি হয়, তাও সেটা জ্যৈষ্ঠ মাসে ধরেন বললাম আর কি। এখন জ্যৈষ্ঠ মাস তো পৃথিবীর সব জায়গায় নাই, জ্যৈষ্ঠ মাস বা জ্যৈষ্ঠ ঋতু এটা তো শুধুমাত্র এই বাংলাদেশে আছে। এখন কেউ যদি বলে যে জ্যৈষ্ঠ মাসে মাটির পাত্রে চিনি মিশ্রিত পানি রেখে দিলে কি হয়, তাহলে এখানে কতগুলো ব্যাপার আছে। চিনি মিশ্রিত পানি মাটির পাত্রে জ্যৈষ্ঠ মাসে,
এরকম কম্বিনেশন হয়তো বা কেউ রিসার্চ করে নাই, কিন্তু জ্যৈষ্ঠ মাস নিয়ে রিসার্চ হয়েছে, পানি নিয়ে রিসার্চ হয়েছে, মাটির পাত্র নিয়ে রিসার্চ করেছে। এখন কম্বিনেশন যত ডাইভার্স হবে এবং যত কমপ্লেক্স কম্বিনেশন হবে, তত হচ্ছে মানে রিসার্চটি সময় উপযোগী হবে। সময় উপযোগী রিসার্চ মানে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল রিসার্চ বা মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ। এজন্য মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ করার পূর্ব শর্ত হচ্ছে বিভিন্ন আসপেক্টে আমাদেরকে পড়াশোনা করে বের করা যে রিসার্চ গ্যাপটা কি, এবং আমাদেরকে সঠিক টার্ম খুঁজে বের করতে হবে এভাবে র্যান্ডমলি সার্চ করে। ধন্যবাদ। যে ফোর্সড মাইগ্রেশন আপনি বলেছেন, এবং সার্চ করার সাথে সাথেই দেখেন ফোর্সড মাইগ্রেশন সম্বলিত অনেক আর্টিকেল চলে আসছে। তার মানে তিনি ইতিপূর্বে পড়েছেন এবং এই টার্মিনোলজিটা তিনি বের করেছেন, ফোর্সড মাইগ্রেশন অর্থাৎ জোরপূর্বক করে কাউকে মাইগ্রেট করা। জোরপূর্বক করে কাউকে মাইগ্রেট করা, যেটাকে যদি আমরা বাংলায় করি তাহলে হচ্ছে যে বাস্তুচ্যুত করা বা গৃহচ্যুত করা। নাকি আমি কি ঠিক বললাম? আশফাক ভাই কি ঠিক বলছি যে জোরপূর্বক গৃহচ্যুত করা? জি জি। আচ্ছা আচ্ছা। তো ফোর্সড মাইগ্রেশন এন্ড রেসপন্সিবিলিটিজ অফ স্টেটস। আচ্ছা, তাহলে আমরা কি, আচ্ছা এখন এই একইভাবে আমরা স্প্রিঞ্জারে সার্চ করার পরে যেরকম ফিল্টারিং করার সুযোগ পেলাম, ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি যে আর্টিকেলস, চ্যাপ্টার্স, বুকস, অনুরূপভাবে ক্যামব্রিজ স্কোরের মধ্যে সার্চ করেও আমরা সেরকম পাচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, এখানে যে একটা তালার মতো ছবি দেখা যাচ্ছে আনলক করা, এবং এটা গ্রিন টিক দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুইয়ের মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? আমার মাউস পয়েন্টারটা খেয়াল করে আপনি দেখবেন যে কিন্তু সবুজ রঙের টিক চিহ্ন দেওয়া এবং এটা তালার মতো, তালা খোলা আছে, দুইয়ের মধ্যে পার্থক্য কি? এই তুমি দেখো এদিকে আসো। ক্যামব্রিজ করে যখন সার্চ করলাম তখন কিন্তু সবুজ টিক চিহ্ন আছে, এখানে যখন ঠিক সবুজ টিক চিহ্নের নিচে একটা তালা খোলা আছে, দুইয়ের মধ্যে পার্থক্য কি? কারো আইডিয়া থাকলে একটু বলেন শুনি। একটা মনে হয় স্যার ফ্রি, আর একটা হচ্ছে ফ্রি না, মানে কিনতে হবে। যেটাতে সবুজ করা থাকলে আপনি ওগুলো অ্যাক্সেস করতে পারবেন, আর যেটাতে তালা ওপেন করা আছে ওটা হচ্ছে কি যে ওপেন অ্যাক্সেস সবার জন্যই প্রবাবলি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো যেটাতে সবুজ টিক দেওয়া আছে সেটাতে আমার অ্যাক্সেস আছে, অন্যের হয়তো নাও থাকতে পারে। আমার কেন আছে এটা হচ্ছে ভৌগোলিক কারণে হয়তো বা আছে। আমি যে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করতেছি সেটাতে ক্যামব্রিজ টের পাইছি এবং হয়তো বা বলে দিছে যেগুলো বাংলাদেশ ওপেন থাকবে, মেবি এরকম হতে পারে। আই হ্যাভ অ্যাক্সেস, আমার অ্যাক্সেস আছে। বা বাংলাদেশের ইউজিসি হয়তো বা কিনে বাংলাদেশের জন্য ওপেন করে দিচ্ছে, এমন হতে পারে। বা আমি যেই প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানে হয়তো বা কিনে রাখছে। আর যেটা তালা খোলা সেটা হচ্ছে ওপেন, ওপেন অ্যাক্সেস, অর্থাৎ এটা জার্নাল ওপেন রেখেছে। আমি যতটুকু জানি তাই বললাম আর কি। এখন একজন বলেছেন যে আমরা অনেক সময় সার্চ করে অধিকাংশ আর্টিকেল লক করা অবস্থায় পাই। যদি আপনি কোনো ডাটাবেজে সার্চ করে ফুল টেক্সট ডাউনলোড করতে না পারেন, যেমন ধরেন ফোর্সড মাইগ্রেশন লেখার পরে 82,000 এন্ট্রি এসেছে রেজাল্টে, 82,000 হয়তো বা আমি পড়তে হয়তো বা আমার 20-30 বছর লেগে যাবে। এখন বাছাইকৃত ভাবে আমি পড়বো, এবং আপাতত যেগুলো ওপেন আছে তাহলে আমি কি করবো, এক্সেসের ক্ষেত্রে এই দুইটাতে আমি টিক দিয়ে দিলাম, তাহলে এবার 82,000 কমে দেখবেন মানে 953টা এসে গেছে। 953টাই এখন ওপেন আছে, 953টাই কিন্তু ওপেন আছে, এবং আমি যদি এই পিডিএফ এ ক্লিক করি তাহলে পিডিএফ ওপেন হবে। এই অপশনটা কিন্তু সকল ডাটাবেজেই বলা আছে। হুম, এটা ভাবার কারণ নাই যে এটা ওপেন রেখে ক্যামব্রিজ খুব উদারতার পরিচয় দিয়েছে না। ঠিক আছে, উদারতার পরিচয় দিয়েছে বটে, কিন্তু অনেক সময় লেখকদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রচুর ডলার চার্জ করে। কোনো লেখক যদি বলে যে আমার এটা খুব গুরুত্বপূর্ণ লেখা, এটা আপনারা ওপেন রাখেন, এটা নিয়ে ব্যবসা করেন না, তখন পাবলিশার অনেক পরিমাণ ডলার চার্জ করে, 3,000, 5,000, $8,000 চার্জ করে। কারণ পরবর্তীতে কোম্পানি এই আর্টিকেল নিয়ে কোনো বিজনেস করবে না, লেখকের অনুরোধের প্রেক্ষিতে তারা এই আর্টিকেলটি আজীবনের জন্য ওপেন করে রাখবে। এই আর্টিকেল দিয়ে তারা যে বিজনেস করতো সেটা লেখককে দিয়ে দিতে হবে। যাই হোক, আমি দেখালাম যে সার্চ করতে গেলে অনেক সময় আমরা ফুল টেক্সট পাই না। ফুল টেক্সট পাওয়ার জন্য আমরা এই দুটো অপশন ব্যবহার করতে পারি।
এবং 953টা আর্টিকেলের মধ্যে আর্টিকেলস আছে 928টি, বাকিগুলো চ্যাপ্টার্স, বুকস এবং জার্নালস। তাহলে এগুলো হচ্ছে আর্টিকেল। আচ্ছা, তাহলে আমরা আজকের এই সেশনে যে জিনিসটি আমরা বুঝতে সক্ষম হলাম যে আমরা এখন থেকে রিসার্চ আর্টিকেল খোঁজার জন্য গুগলে সার্চ না করে ডাটাবেজে সার্চ করব। মাহমুদ হোসেন ভাই, আপনি কি ডাটাবেজে সার্চ করেন সাধারণত, নাকি গুগলে সার্চ করেন সাধারণত? স্যার গুগলে সার্চ করি। আচ্ছা আচ্ছা, গুগলে সার্চ করেন। তো ডাটাবেজে ডাটাবেজে সার্চ করতে গেলে কিনতে হয়, ফুলটা পাওয়া যায় না, এই কারণে আর কি গুগলটা prefer করতাম। তো এখন একটু শিখলাম যে কিভাবে মানে ফ্রি পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। যদি ফ্রি না পাই তাহলে আমরা এই যে ফুল ওপেন অ্যাক্সেস ব্যবহার করব। ওপেন অ্যাক্সেসে ঠিক চেক দিয়ে তারপর আমরা এটাকে ন্যারো করব, সার্চটাকে ন্যারো করে অনেক টেক্সট পেয়ে যাব। আরেকটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে যদি কোনো আর্টিকেল লক করা থাকে বা সেটা যদি পারচেজ করতে বলে, তখন আমরা টাইটেলটা কপি করে গুগলে সার্চ দেব। অনেক সময় লেখক প্রি পাবলিশ বা কাঁচা অবস্থায় বা ছাপানোর আগে যে প্রুফ রিডিংটা ভার্সনটা থাকে, ওই ভার্সনটা অনেক সময় লেখক একাডেমিয়া এডুতে বা রিসার্চ গেটে দিয়ে দেয়, আপলোড করে দেয়, এবং সেখানে বলে থাকে যে এটা প্রি প্রিন্ট মানে হচ্ছে পাবলিশ করার আগের ধাপটা, আগের অবস্থা, পাবলিশ অবস্থা না, কারণ পাবলিশ হয়ে গেলে সেটা জার্নালের কপিরাইট হয়ে যায়। তো অনেক লেখক এই আর্টিকেলটা রিসার্চ গেটে দিয়ে দেয়, যদিও সেটা অন্যায়, কিন্তু এই অন্যায় থেকে বাঁচার জন্য তিনি প্রিপ্রিন্ট ভার্সনটা রিসার্চ গেটে দিয়ে দেন। আর রিসার্চ গেটে আর্টিকেল ডাউনলোড করা যায় যদি আপনার অ্যাকাউন্ট থাকে, বা অনেক সময় অ্যাকাউন্ট লাগেও না। তো কোনো আর্টিকেল যদি লক করা থাকে তাহলে হতাশ হবেন না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড গুগলে সার্চ করতে থাকেন। দ্বিতীয় উপায় হচ্ছে ফেসবুকে আমি যাচ্ছি, দেখেন ফেসবুকটা ওপেন করে আচ্ছা আমি একটু করি, একটু সময় দিবেন, আমি ফেসবুকটা ওপেন করছি। ফেসবুকের মধ্যে আপনারা সার্চ করবেন, আর্টিকেল লিখে সার্চ করবেন। সার্চ করলে অনেক গ্রুপ পাবেন আপনি। ফেসবুকের মধ্যে অনেক গ্রুপ পাওয়া যায়। আর্টিকেল দেখেন, আর্টিকেল 3 লক্ষ 3.5 লক্ষ মেম্বার সাবস্ক্রাইবার আছে এখানে। আপনি এটা কি আমি জয়েন করা আছি? ফুল টেক্সট আর্টিকেল আছে, আমি একটু সার্চ দিই, ফুল টেক্সট আর্টিকেল। তাহলে রিকোয়েস্ট ফুল টেক্সট সায়েন্টিফিক আর্টিকেলস এন্ড আপ টু ডেট আর্টিকেলস, এরকম গ্রুপ আছে অনেক। আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক গ্রুপ আছে, যে গ্রুপে একটাই কাজ, যে আপনি যদি কোনো আর্টিকেল চেয়ে রিকোয়েস্ট পাঠান তাহলে তারা আপনাকে আর্টিকেল দিবে, ফুল টেক্সট আর্টিকেল ডাউনলোড করে আপনাকে ইনবক্সে পাঠিয়ে দিবে। আমি এইভাবে অনেক আর্টিকেল পেয়েছি, রিসার্চ পেপারস, আর্টিকেল, থিসিস, অ্যাসাইনমেন্টস, এরকম আপনারা প্রচুর গ্রুপ পাবেন যেখানে রিকোয়েস্ট পাঠালে আপনাকে ফুল টেক্সট ডাউনলোড করে দিয়ে দিবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি যে আর্টিকেলটি চাচ্ছেন, যে আর্টিকেলটির ফুল টেক্সট চাচ্ছেন, ওই আর্টিকেলটি শুধু টাইটেল দিলে পাবেন না, আর্টিকেলটির লিঙ্ক দিতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে, লক্ষ্য করেন, এই আর্টিকেলে ক্লিক করলে, এখানে আমি ক্লিক করেছি, করলে ব্রাউজারে যে ইউআরএলটা পাওয়া যায় সেই ইউআরএলটি আপনি ফেসবুক গ্রুপে দিবেন। আমি আবার বলছি, সেই ইউআরএলটি দিতে হবে আপনাকে। আর্টিকেলের টাইটেল কপি পেস্ট করে দিলে আপনাকে কেউ দিতে পারবে না। ইউআরএলটি কপি করে আপনি ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে দিয়ে বলবেন যে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যদি কেউ আপনাকে এই আর্টিকেলটি ডাউনলোড করে পাঠায়। মনে রাখবেন, আপনি ঢাকায় থেকে, বাংলাদেশে থেকে যে আর্টিকেলটি আপনি ফ্রি পাচ্ছেন না, হয়তো বা আরেকজন মেম্বার হয়তো অস্ট্রেলিয়ার সিডনিতে বসে তিনি ডাউনলোড করে আপনাকে পাঠিয়ে দিতে পারবেন। 3 নাম্বার হচ্ছে, আমি যেটা করে বহুত উপকার পেয়েছি, অনেক উপকার পেয়েছি, এটা হচ্ছে যে আর্টিকেলটা ওপেন করেছে, আর্টিকেলের একজন লেখক আছে এবং সেই লেখকের ইমেল কিন্তু এখানে দেয়া আছে। আর্টিকেলের ইমেল কিন্তু এখানে দেয়া আছে, এই যে এখানে খুঁজলে আপনি পাবেন আর্টিকেল লেখকের ইমেল। আমি অনেক সময় লেখকের ইমেইলে রিকোয়েস্ট পাঠিয়েছি
বলেছি যে ডিয়ার প্রফেসর বা ডিয়ার ডক্টর, আপনার এই আর্টিকেল, এই শিরোনামের আর্টিকেলটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে, আমি পুরো আর্টিকেলটি পড়তে চাই, দয়া করে আমাকে পাঠান। অনেক লেখক সাথে সাথে আপনাকে পাঠিয়ে দিবে। কেন? কারণ এই জমানায় এত কোটি কোটি লেখা প্রডিউস হচ্ছে, সেখানে তার মধ্যে থেকে আপনি কোন একজন লেখককে সিলেক্ট করেছেন এবং তাকে রিকোয়েস্ট করেছেন যে আমাকে একটু পাঠান। সৌভাগ্যের ব্যাপার, ওই লেখক আপনাকে খুব দ্রুত পাঠাবে, খুব দ্রুত আপনাকে ফিডব্যাক দিবে এবং আর্টিকেল অ্যাটাচ করে দিয়ে দিবে। তাহলে আমি 3টা কথা বললাম যে কিভাবে আমরা আর্টিকেল খুঁজবো, যদি সেটা লক করা থাকে, পারচেস করতে হয়, তাহলে এটাকে এড়ানোর জন্য কি কি পদ্ধতি নিতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা ডাটাবেজের বাম কর্নারে দেখবো যে এখানে অনলি ওপেন অ্যাক্সেস বা ফুল টেক্সট অ্যাভেলেবল এরকম যে অপশনগুলো আছে, গ্রিন টিক অথবা তালা খোলা এরকম যেটা দেখবো, সেটাতে ক্লিক চেক করে আমরা ফিল্টারিং করে যেগুলো ডাউনলোডেবল সেগুলো আমরা বাছাই করব। 2 নাম্বার হচ্ছে ফেসবুকে আমরা গ্রুপে রিকোয়েস্ট পাঠাইতে পারি, ইউআরএলটা পাঠাইতে পারি, ইউআরএলটা পোস্ট করে বলতে পারি যে এই আর্টিকেলটা আমার দরকার, দয়া করে কেউ আমাকে ইনবক্সে দিয়ে দাও। 3 নাম্বার হচ্ছে লেখককে সরাসরি ইমেল করতে পারি। চতুর্থত হচ্ছে যেটা একটা চিট কোডের মতো, এটা আমি পরে আরেকটা সেশনে বলবো, আজকে বলবো না, কারণ আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। ওই চিট কোডটা বললে আপনারা ওইগুলো প্র্যাকটিস করবেন না। চিট কোড আজ আছে কাল নাই, হয়তো বা এটা চেঞ্জ হইতে পারে, ওইটা এখন জেনে আপনার লাভ নাই। কিন্তু আমি যেটা বললাম সেটা হলো স্থায়ী একটা সমাধান, এই সমাধান করে আপনি বের করতে পারবেন। আর হচ্ছে আমরা যারা রিসার্চ করি, আমাদের বিভিন্ন রিসার্চার প্ল্যাটফর্মের সাথে আমরা জড়িত আছি। কোনো বন্ধু বান্ধব মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশে আছে, তাদেরকে আপনারা যদি বলেন যে এই আর্টিকেলটা দরকার, যে আপনাকে দিয়ে দিবে। যাই হোক, আমরা যেমন মার্কেটিং করি, বিভিন্ন প্রোডাক্ট পণ্য মার্কেটিং করি, রিসার্চও কিন্তু লেখক চায় যে এটা মার্কেটিং হোক, এটা প্রচার হোক, প্রসারিত হোক। এই জন্য কোনো আর্টিকেল ডাটাবেজের মধ্যে আটকে রাখার মধ্যে কোনো কল্যাণ নাই। ওই ডাটাবেজ এলাও জানে যে আর্টিকেলটা যদি আমি ওপেন করে দিই তাহলে বেশি মানুষ পড়তে পারবে, বেশি মানুষ এটা অ্যাকনলেজ করবে, তখন ডাটাবেজের র্যাঙ্ক বাড়বে। যাই হোক, আমি একটু অন্যদিকে যাই, দীর্ঘক্ষণ আর্টিকেল ডাউনলোড নিয়ে কথা বললাম। আর্টিকেল ডাউনলোড করা শেখার পরে ডাউনলোড করতে থাকবেন আপনারা, খুব বেশি বেশি ডাউনলোড করবেন আমি সেটা বলতেছি না, ডাউনলোড করবেন খুব নিয়মতান্ত্রিক ভাবে, অর্থাৎ কিওয়ার্ড বাছাই করে ডাউনলোড করতে থাকবেন, এবং ডাউনলোড করতে করতে আপনি একটি রিসার্চ ইন্টারেস্ট গ্রো করবেন এবং একটা রিসার্চ এরিয়া, রিসার্চ কিওয়ার্ড ফাইন্ড করবেন, করে সেটা থেকে ডাউনলোড করবেন। বেশি ডাউনলোড করার মধ্যে কল্যাণ নাই, কল্যাণ হচ্ছে আপনি হোমোজেনাস আর্টিকেল ডাউনলোড করতে পারলেন কিনা। হোমোজেনিটি অফ আর্টিকেলস, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পয়েন্ট। নেক্সট হচ্ছে একটা আর্টিকেলের মধ্যে স্ট্রাকচার কি কি, সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, আমি যেটা ওপেন করেছি 17 দেখা যাচ্ছে, 17 এবং পপুলেশন এন্ড মাইগ্রেশন, এটা কি আর্টিকেল? এটা কি আর্টিকেল নাকি এটা বুক চ্যাপ্টার? বুক চ্যাপ্টার। চ্যাপ্টার, ধন্যবাদ। এটা বুক চ্যাপ্টার এই জন্য যে কয়েকটা কারণে, কারণ সাধারণত আর্টিকেলের টপে জার্নালের নাম থাকে, ভলিউম থাকে, ইস্যু থাকে, এবং সেখানে ভলিউম, ইস্যু, জার্নালের নাম, লেখকের নাম, আইএসএস এর নাম্বার এগুলো থাকে, এবং ডিওআই নাম্বার থেকে, ডিওআই ডিজিটাল অবজেক্ট, ডিওআই তে হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। আমরা একটা আর্টিকেল খুলি না, অসুবিধা কি? আচ্ছা, ইতিপূর্বে আমি স্প্রিঞ্জারে সার্চ করেছিলাম এবং সেখানে ইনক্লুড পিয়ার রিভিউ অনলি কন্টেন্ট ছিল, আমি এটা আনচেক করে দিচ্ছি, তাহলে শুধু প্রিভিউ কন্টেন্ট থাকবে না, যেটা ডাউনলোড করতে পারবো শুধুমাত্র সেটাই ওপেন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্টিকেলটি ওপেন আছে, ওপেন অ্যাক্সেস আছে এই আর্টিকেলটি। হ্যাঁ, আর্টিকেলটি ওপেন আছে, আর্টিকেলটি হয়তো আমরা পড়তে পারবো, ডাউনলোড করে পিডিএফটা ডাউনলোড করি। পিডিএফটি ওপেন হয়েছে। তাহলে আমরা একটা আর্টিকেলের প্রথমে হচ্ছে
পোস্ট ডিজিটাল সায়েন্স এন্ড এডুকেশন 2020। এরপর হচ্ছে 2 লেখা আছে এখানে ছোট করে। এই 2 দিয়ে কি বুঝবো আমরা, একটু বলতে পারবেন কেউ? 2 দিয়ে কি বুঝাচ্ছে? 1059 থেকে 1230, 1059 থেকে 1230, এটা হচ্ছে পেজ নাম্বার। তাহলে 2 কি? 2 হচ্ছে এটা ওই ইয়ারের এডিশনটা। এডিশন। 2 হচ্ছে ইস্যু নাম্বার। জার্নালের ক্ষেত্রে এডিশন না, বরং হচ্ছে ইস্যু বা ভলিউম। আচ্ছা, আর এই যে ডিওআই নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, ডিওআই নাম্বার হচ্ছে যে পিডিএফটা আমি ডাউনলোড করেছি, এই পিডিএফ এর নাম্বার, এটা ইউনিক নাম্বার। ইউনিক নাম্বার। যদি সেম পিডিএফটা অন্য কোনো বিজনেস এন্টিটি বা অন্য কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি এই সেম আর্টিকেল, মানে এই লেখাটা যদি বিক্রি করতে চায়, তাহলে হয়তো ডিওআই নাম্বার ভিন্ন হইতে হবে। এই ডিওআই নাম্বার দিয়ে অন্য কেউ বিক্রি করতে পারবে না। ডিওআই নাম্বার অন্য একটি প্রতিষ্ঠান দিয়ে থাকে। তো জাস্ট একটা প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, বর্তমানে আপনারা যারা লেখা লিখবেন, লেখার সময় যে অ্যাকনলেজ করতে হয়, সেখানে ডিওআই নাম্বারটা থাকে। ফর এক্সাম্পল, আমরা এই আর্টিকেলের রেফারেন্সে একটু যাই, গিয়ে দেখি যে তিনি ডিওআই নাম্বার দিয়েছেন কিনা। এখানে ডিওআই নাম্বার সহ রেফারেন্স দিয়েছে কিনা একটু দেখি। আচ্ছা, আর মজার ব্যাপার হচ্ছে পুরো জার্নাল ডাউনলোড হয়ে গেছে। এখানে তারা পুরো জার্নালই ডাউনলোড করে ফেলছে, মানে পুরো জার্নাল একসঙ্গে ডাউনলোড হয়েছে। আচ্ছা, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তাহলে হয়তোবা রেফারেন্স পাবো। যাই হোক, আর সময় নষ্ট না করি। মোদ্দা কথা হচ্ছে, যখন আমরা রিসার্চ, যখন আমরা সাইট করব বা আমাদের লেখার মধ্যে যখন রেফারেন্স লিখবো, তখন ডিওআই নাম্বার সহই লিখবো। এটা আমরা মনে হয় পরে আরেক সময় বুঝিয়ে দেবো আপনাদেরকে। যখন মেন্ডেলি আমরা শিখবো, তখন ডিওআই নাম্বারের ব্যবহারটা ওই সময় আমরা দেখে নেব। এবং ডিওআই নাম্বার কিন্তু আমরা হাতে হাতে দিতে পারবো না, কারণ এত মুখস্থ রাখা সম্ভব না, ভুল হয়ে যাবে। ডিওআই নাম্বার যদি আমরা মুখস্থ দিতে চাই, তাহলে ভুল হবে সেখানে, এই জন্য সফটওয়্যার ব্যবহার করতে হয়। যাই হোক, আমরা আর্টিকেলের স্ট্রাকচার গুলো দেখি। আর্টিকেলের স্ট্রাকচার দেখার জন্য একটা আর্টিকেল ডাউনলোড করি। আর টিচিং ইন দ্য এজ অফ কোভিড-19, এটা অ্যাকচুয়ালি আর্টিকেল না। পড়ার পরে বুঝতে পারলাম এটা আসলে বই, কারণ অনেক দীর্ঘ একটা একটি কি বলে, একটি ম্যানুস্ক্রিপ্ট, বা দীর্ঘ একটি মানে লেখা আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু সেজে ক্লিক করি। সেজ আরেকটি পাবলিশার যাদের অনেক জার্নাল আছে। সেজ ওপেন করলাম, করে আমি আরেকটি কিওয়ার্ড দিয়ে সার্চ করি। আব্দুর রহমান, কি কি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করবো এখানে? টিচিং ম্যাথমেটিক্স। কিছু আর্টিকেল পাওয়া যাচ্ছে। আর্টিকেল গুলো অনেক পুরাতন, নতুন নতুন আর্টিকেল একেবারেই পাওয়া যাচ্ছে না, বানান ভুল ছিল। এখন 53,000 রেজাল্ট আসছে। যে আর্টিকেল গুলো আসবে, আপনি যদি আর্টিকেল গুলোকে সর্ট আউট করতে চান, রিলেভেন্স রিলেভেন্স এর আলোকে না, বরং হচ্ছে ডেটের আলোকে, তাহলে ডেটে ক্লিক করবেন। ডেটে ক্লিক করলে সবার শেষে যে আর্টিকেলটি পাবলিশ হয়েছে সেটি সবার উপরে থাকবে, অতি সাম্প্রতিক কালের আর্টিকেল উপরে থাকবে।
তাহলে এই বিষয়ের উপরে সর্বশেষ আর্টিকেলটি হয়েছে 2019 সালে, ওটাই এখানে প্রকাশিত হচ্ছে, মানে ওটাই এখানে ডিসপ্লে করছে। তো আমরা যদি দেখি যে সব আর্টিকেল দরকার নাই, অনলি কন্টেন্ট টু হুইচ আই হ্যাভ ফুল অ্যাক্সেস, যেটা আমরা আগে দেখলাম, যদি সেটার উপর ভিত্তি করে আমি সার্চ করি, তাহলে সার্চের সংখ্যা একটু কমে আসবে, 53,000 থেকে কমে আসবে। আমাদের টার্গেট হচ্ছে একটি আর্টিকেল ডাউনলোড করা, যেন একটা আর্টিকেল ডাউনলোড করে আমরা আর্টিকেলের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এবং আজকের সেশন আমরা এখানে শেষ করছি, এবং আপনাদেরকে একটা কাজ দিয়ে দেবো, যে কাজ অনুযায়ী আপনারা কিছু আর্টিকেল ডাউনলোড করবেন এবং হোমোজেনিটি বাছাই করবেন। দুঃখিত, এটা কিছু সার্চ আসতেছে না কেন? জি, আসবে। তাহলে সার্চ করার পরে একটা আর্টিকেল পেলাম। ওকে, তাহলে একটা আর্টিকেল আমি ওপেন করি। ডাউনলোড করি পিডিএফ ডাউনলোড করি। ওকে, যে আর্টিকেলটি আমি ডাউনলোড করে আপনাদের জন্য ওপেন করলাম, সেই আর্টিকেলের মধ্যে স্ট্রাকচারগুলো দেখি। এটা একটা আর্টিকেল, জার্নালের মধ্যে আর্টিকেল ছাপবে, এটাই স্বাভাবিক, কিন্তু আবার পুনরায় আর্টিকেল লিখলো কেন ওই জায়গায়? মানে আর্টিকেল লিখার দরকার কি ছিল এখানে? এটা তো আর্টিকেল বোঝাই যাচ্ছে, কিন্তু আবার এখানে আর্টিকেল লিখলো কি জন্য? কারো আইডিয়া আছে? আমার প্রশ্ন হচ্ছে, আমি আর্টিকেল হিসেবে যেটি ডাউনলোড করলাম ওটা তো আর্টিকেলই, বা জার্নালের মধ্যে যা ছেপেছে সেটা তো আর্টিকেল, কিন্তু এটা আবার এখানে আর্টিকেল, এটা আবার লিখতে হলো কেন? এই জন্য লিখতে হলো যে এটা একেবারেই আর্টিকেল, এটা বুক রিভিউ না, বা এটা অ্যানুয়াল রিভিউ আর্টিকেল না। দেখেন, আরেকটি আর্টিকেল ওপেন করেছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে অ্যানুয়াল আর্টিকেল রিভিউ। তাহলে আর্টিকেলের মধ্যেও আবার প্রকারভেদ আছে, একটি হচ্ছে আর্টিকেল, একটি হচ্ছে রিভিউ টাইপ আর্টিকেল, একটা হচ্ছে রিসার্চ আর্টিকেল। রিসার্চ আর্টিকেল, রিসার্চ আর্টিকেলের স্ট্যাটাস বেশি বেশি উপরে, বা এটা হায়ার দেন অর্ডিনাল রিভিউ আর্টিকেল। রিভিউ আর্টিকেলের মধ্যে আবার কয়েকটি প্রকার আছে, একটা হচ্ছে বুক রিভিউ, আর একটি হচ্ছে আপনার রিভিউ আর্টিকেল। বুক রিভিউ হচ্ছে কোন একটা বই পার্টিকুলারলি আপনি রিভিউ করলেন, আর রিভিউ আর্টিকেল হচ্ছে আরেকটু উপরে, ওটার স্ট্যাটাস আরেকটু উপরে। তো আপনি দেখবেন যখন আপনি কোনো জার্নালে লেখা ছাপবেন, সেখানে বলা থাকে যে আমরা এই জাতীয় লেখা ছাপি না, শুধুমাত্র এই জাতীয় লেখা ছাপি, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এই জন্য আমি বলি কি, আমরা যখন কোনো লেখা রেডি করব জার্নালে ছাপার জন্য, আগে জার্নালের ইনস্ট্রাকশনসটা পড়ে নিব এবং দেখে নিব যে এই জার্নাল কিরকম লেখা ছাপে, এবং সেই ইনস্ট্রাকশনটা দেখে আমরা সেরকম লেখা লিখবো। এমন হতে পারে আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চের উপর ভিত্তি করে লেখা রেডি করেছেন, কিন্তু তারা কোয়ান্টিটেটিভ ছাপে না, কেবলমাত্র কোয়ালিটেটিভ ছাপে। অথবা আপনি কোয়ালিটেটিভ করেছেন কিন্তু জার্নাল কোয়ালিটেটিভ ছাপ না, কোয়ান্টিটেটিভ ছাপে, এমন হতে পারে। অথবা এমন হতে পারে যে আপনি রিভিউ আর্টিকেল লিখেছেন, তারা রিভিউ আর্টিকেল ছাপে না, ইম্পিরিক্যাল রিসার্চ আর্টিকেল ছাপে। ইম্পিরিক্যাল রিসার্চ আর্টিকেল হচ্ছে যেটা একেবারে ডাটা নির্ভর। এই জন্য বেটার হয় আমাদেরকে আগে বুঝে নিয়ে তারপরে করা। আর আমরা যখন আর্টিকেল পড়বো, তখন আর্টিকেলের লেভেল বা ট্যাগ আমরা দেখে নেব, আর্টিকেলের ট্যাগ বুঝে তারপরে সেই আর্টিকেলটি আমরা রিভিউ করব। আর্টিকেলের ট্যাগটা পড়ে তারপরে আমরা সেই আর্টিকেল রিভিউ করব। ওকে, তাহলে আমরা আর্টিকেলের বিভিন্ন স্ট্রাকচার বা অংশবিশেষ আমরা দেখছিলাম। আর্টিকেলের ডান কোনায় আর্টিকেলের নাম, জার্নালের নাম, 2021 হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, যে বছর এটি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে ভলিউম 39, মানে 39 বছর যাবত এই জার্নালটি প্রকাশিত হচ্ছে। এই 1 হচ্ছে ইস্যু, অর্থাৎ 39 বছরের প্রথম ইস্যু বা প্রথম সংখ্যা হচ্ছে যে আর্টিকেলটি আমরা পড়ছি। সেখানে 3 থেকে 17 হচ্ছে পৃষ্ঠা নাম্বার। আচ্ছা, লেখকের নাম আছে এখানে, লেখকের নাম, লেখকের নামের অ্যাফিলিয়েশন দেয়া আছে।
মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি কোনো ডক্টর বা প্রফেসর এই সমস্ত কোনো শব্দ কিন্তু নাই এখানে। লেখকের নামের সাথে কিন্তু কোনো টাইটেল নাই। নামের সাথে টাইটেল জার্নালের মধ্যে ছাপা হয় না, শুধু নামটাই জার্নালের মধ্যে ছাপা হবে। আর এখানে আইডি দেখতে পাচ্ছেন, সবুজ রঙের আইডি, এটা হচ্ছে আপনার রিসার্চার আইডি। রিসার্চার আইডি অর্থাৎ আপনি যদি যদি আপনার হাতে পিডিএফ থাকে অর্থাৎ সফট কপি থাকে আর্টিকেলের, আর যদি আপনি এরকম পান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে কেন আসতেছে না আমি জানি না। এখানে ক্লিক করলে আপনি এই মার্ক হার্টের যত আর্টিকেল আছে সবগুলো আর্টিকেল আপনি পেয়ে যাবেন, সরাসরি তার তার ইয়ের মধ্যে চলে যাবেন, আপনি কি বলে তার প্রোফাইলের মধ্যে চলে যাবেন এবং অ্যাট এ গ্ল্যান্স আপনি সেখানে পেয়ে যাবেন সবকিছু। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন তারেক এম জায়েদ রিসার্চার আইডি, তাহলে আপনি এই আমার রিসার্চার প্রোফাইলে আপনি চলে যাবেন এবং সেখানে দেখবেন যে আমার কি কি আর্টিকেল আছে, সব আর্টিকেল অ্যাট এ গ্ল্যান্স আপনি এখানে পাচ্ছেন। তাহলে এই যে এখানে তাহলে আপনি সব আর্টিকেল অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাচ্ছেন। আমি যদি কোনো জার্নালে লেখা ছাপি এবং এই সবুজ অক্ষরের এই আইডি সহ যদি ছাপি, তাহলে ওই পিডিএফ এর ওইখানে যে ক্লিক করবে সে আমার পুরো আর্টিকেল পেয়ে যাবে। এটা একটা সুবিধা। এটা যদিও আর্টিকেল স্ট্রাকচারের অন্তর্ভুক্ত না, তারপর আমি বললাম প্রাসঙ্গিক ক্রমে একটা কথা বলতে হয় তাই বললাম। এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর এই প্যারাগ্রাফ লেখকের নামের নিচে যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এটি অ্যাকনলেজমেন্ট। সাধারণত অ্যাকনলেজমেন্ট লেখার মানে ম্যানুস্ক্রিপ্টের শেষে থাকে, কিন্তু কেন যেন এটা ব্যতিক্রম। এই পেপারের ক্ষেত্রে বা এই আর্টিকেলের ক্ষেত্রে আমি ব্যতিক্রম দেখতে পেলাম যে অ্যাকনলেজমেন্টটা অ্যাবস্ট্রাক্টের উপরে। যাই হোক, এটা ব্যতিক্রম হতে পারে। এবার অ্যাবস্ট্রাক্টের মধ্যে 4-5টি এলিমেন্ট আছে। অ্যাবস্ট্রাক্টের এলিমেন্টগুলো সেটাই এই এই আর্টিকেলের যত সেকশন আছে অ্যাবস্ট্রাক্টের মধ্যে অতগুলো সেকশন আছে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে ঠিক কতগুলো সেকশন আছে আচ্ছা দেখি। অ্যাবস্ট্রাক্টের নিচে হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস সাধারণত 5টি থাকে। কোনো রিসার্চ পেপারে কিওয়ার্ডস সাধারণত 5টি থাকে। দেখেন এখানে গুণে দেখেন কয়টা। ফার্ম এজ একটা, ফার্ম গ্রোথ একটা, ফার্ম সাইজ একটা, স্মল ফার্ম পলিসি একটা, তাহলে 4টা হলো এখানে। এখানে 4টা কিওয়ার্ডস আছে, তবে সাধারণত 5টা বা 6টা কিওয়ার্ডস এলাও করে। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে অ্যাবস্ট্রাক্টের পরে কিওয়ার্ড, কিওয়ার্ডস এর পরে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখা হচ্ছে আমরা আস্তে আস্তে নিচে যাই। laying false trails for policy makers, এটা ইন্ট্রোডাকশনের পরে আমরা পেলাম। এই অংশটা বুঝতে পারবো আর একটু পরে দেখি। তারপরে কি আছে, farm growth from the cradle to the grave। আর একটু নিচে যাই, taking stock and looking forward, author's note। আর্টিকেলটা শেষ। তাহলে এই আর্টিকেলের মধ্যে আমরা সরি, এটা অ্যানুয়াল রিভিউ আর্টিকেল আমরা খুলেছি। আচ্ছা, এটা আর্টিকেল না, এটা অ্যানুয়াল আর্টিকেল, অ্যানুয়াল রিভিউ আর্টিকেল। সেটা কেটে দিলাম, আমি এটা দেখবো না বলেছি। তাহলে এই আর্টিকেলটা আমি দেখতে যাচ্ছি যে এটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের স্ট্রাকচারটা আমরা ফলো করি। টাইটেল, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি লেখকের নামের সাথে এই আইডি দেখতে পাচ্ছি। আইডিতে ক্লিক করলে এটা ওপেন হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। অ্যাবস্ট্রাক্ট যেটা আগেরটা তো ছিল। তারপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের মধ্যে আমরা একটু কাউন্ট করে দেখি কয়টা কিওয়ার্ড। একটি কিওয়ার্ড। ইন্টারপার্সোনাল সার্কামপ্লেক্স, ইন্টারপার্সোনাল সার্কেল 2টা, সার্কুলার মিক্সড ইফেক্টস মডেল 3, এমবেডেড অ্যাপ্রোচ 4 এবং ইন্টারপার্সোনাল থিওরি 5। তাহলে আমি বলেছিলাম যে 5টি থেকে 6টি অ্যালাউ করে। ওকে, কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা কেন, মানে কিওয়ার্ডস কেন দিতে হয়, যদিও এখানে টাইটেল আছে, আর্টিকেলে টাইটেল থাকা সত্ত্বেও কিওয়ার্ডসটা কেন দিতে হয়? কিওয়ার্ডসটা দিতে হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। এসইও হয় কিওয়ার্ড দিয়ে। আপনি যখন কোনো ডাটাবেজে বা কোনো জার্নালে লেখা সাবমিট করবেন তখন কিওয়ার্ড জানতে চাবে। কিওয়ার্ড খুব চুজি হইতে হয়, কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে খুব চুজি হইতে হয়, যেন
বেশি সংখ্যক মানুষ আপনার আর্টিকেলটি পড়তে পারে। তাহলে যেই বিষয়ে আর্টিকেল লিখতেছেন এই বিষয়ের ক্যাচি ওয়ার্ড কি কি আছে, হাইলাইটিং ওয়ার্ডস কি কি আছে, সেগুলো লেখক হিসেবে আপনি জানবেন, অন্য কেউ জানবে না। সেগুলো কিওয়ার্ড হিসেবে দিয়ে দিবেন এবং এগুলো ডাটাবেজের মধ্যে থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয় যখন গুগলে সার্চ হয় তখন এই আর্টিকেলগুলো উপরে চলে আসে। ওকে, অ্যাবস্ট্রাক্টের পরের অংশটা হচ্ছে ইন্ট্রোডাকশন। যদিও এখানে ইন্ট্রোডাকশন লেখা নেই, তবুও এটা ইন্ট্রোডাকশন।